হ্যালো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার প্রথম ভাষা, যেটা তোমাদের পার্ট 6 বলে তোমরা ধরতে পারো, এবং এটাই তোমাদের সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনও অন করে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো শুরু করছি আজকে ভিডিও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর দশম শ্রেণীর বাংলার প্রথম ভাষা। তো প্রথম প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও। 1.1 বলেছে, জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা। জগদীশবাবুকে, কাণ্ডটি কি? তো এখানে দেখতে পাচ্ছ এগুলোর নাম্বার দিয়ে দিয়েছে। তো প্রথমটা বলেছে যে জগদীশবাবুকে, সেটা উত্তর হচ্ছে 1 নাম্বার, আর কাণ্ডটি কি এটা ছিল 2 নাম্বার। তো আমি যেভাবে তোমাদের এই অ্যান্সারগুলো করে দিয়েছি, তোমরা সেইভাবে অ্যান্সারগুলো করবে, তাহলে একদম যা নাম্বার আছে সেটাই পেয়ে যাবে। তো প্রথমে বলেছে, বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্যতম পার্শ্ব চরিত্র হলেন জগদীশবাবু। তিনি ধর্মপ্রাণ ও সমৃদ্ধিশালী ব্যক্তি হলেও কৃপণ ছিলেন। তো এটা হলো 1 নম্বরের জন্য। আর 2 নম্বরে যেটা বলেছিল সেটা হবে, জগদীশবাবুর বাড়িতে এক হিমালয়বাসী সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন। বাড়িতে আগত সেই উঁচু দরের সন্ন্যাসী কাউকে নিজের পদধূলি সংগ্রহ করতে দিতেন না, কিন্তু ধর্মপ্রাণ জগদীশবাবু সন্ন্যাসীকে সোনার বোল দেওয়া খড়ম পরিয়ে সুকৌশলে দুর্লভ সেই পদধূলি সংগ্রহ করেছিলেন, এবং সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকা প্রণামীও দিয়েছিলেন। প্রদত্ত অংশে জগদীশবাবুর এই কাণ্ডটির কথাই বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলেছে, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? এটাও উত্তর হচ্ছে 1+2। তো 2 প্রশ্নটার উত্তর হবে, বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি বহুরূপী বৃত্তি অবলম্বন করে অর্থ উপার্জন করতেন। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে জীবিকার জন্য কত বাধা, কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তাই গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই। শহরের সবচেয়ে সরু গলির ভেতরের একটি ছোট্ট ঘরই তার সম্বল। বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্যও তার নেই। বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সবসময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। চলে আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলেছে, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? এটা 1+2 আছে। এটার উত্তর হবে, ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে নিজের আগমনের কারণ হিসেবে ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী তাকে কিছু দুঃসংবাদ জানিয়েছিলেন, তাকে উত্তেজিত করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য। তিনি বলেন যে মায়া বলে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছেন। তিনি আরও জানান, পুত্রশোকে শোকাগ্রস্ত রাবণপুত্র হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। চলে আসছি 4 নম্বর প্রশ্নে। বলেছে, এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে, কোন মায়া তার বোধের অগম্য। তো এটার উত্তর হবে, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে প্রদত্ত অংশটির বক্তা হলেন রাবণনন্দন। এটা রামনন্দন লেখা আছে, তোমরা রাবণনন্দন লিখবে। রাবণনন্দন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। নিশাযুদ্ধে ইন্দ্রজিৎ তার তীক্ষ্ণ স্বরবর্ষণ করে রামচন্দ্রের দেহ খণ্ড খণ্ড করেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে রামচন্দ্র সম্পূর্ণরূপে নিহত হয়েছেন, কিন্তু সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন। একজন ছাড়নর বা তুচ্ছ মানুষ কোন মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে, তা ইন্দ্রজিতের বোধের অগম্য। চলে আসছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন বলেছে, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? 1+2। তো এটার উত্তর হবে, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকে
বাংলা তরুণ নবাব সিরাজ আশ্রিত কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রদত্ত মন্তব্যটি করেছেন। সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমত অবস্থায় অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারে যে ওয়াটসের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধে ছক কষছে। সর্বোপরি নবাবের রাজসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসও এই ষড়যন্ত্রের অংশীদার। কাজেই ইংরেজ কোম্পানি এই বিশ্বাসঘাতকতায় ক্রুদ্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসকে বলতে বাধ্য করেছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। 1.6 বলেছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বরের জন্য এই প্রশ্নটা। তো উত্তর হবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র। সিরাজ বিরোধী চক্রান্তে মধ্যবর্তী ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণার বেদনার্থ নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। কুটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার ও অভিশাপে মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। চলে আসছি পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন বলেছে, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরবে? 3 নম্বরের জন্য। তো এটার উত্তর হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। কালবৈশাখীর দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গিয়েছে দিগম্বরের জটার মতো নিকষ কালো মেঘ, কিন্তু সেই জটার ফাঁকেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো, যা পরাধীনতার নিকষ কালো অন্ধকারের মধ্যে নবযুগ বা স্বাধীনতার ইঙ্গিতবাহী। অর্থাৎ আলোচ্য অংশতে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ঘর ভরে ওঠার কথা বলেছেন। চলে আসছি 1.8, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। চৈত্রের শেষে কালবৈশাখী সমস্ত জীর্ণ পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে যে ধ্বংসলীলায় মাতোয়ারা হয়ে যায়, সেটাই নবসৃষ্টির পূর্বাভাস, নববৃষ্টির পূর্বাভাস। ঠিক তেমনি পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার লক্ষ্যে যে আন্দোলনের উদ্দাম কালবৈশাখী ঝড় উঠেছে, তা যেন প্রলয় নেশায় নিত্য পাগল। সে যেন মহাকালের ভণ্ডরূপ ধারণ করে সিন্ধুপাড়ের ব্রিটিশ রাজের সিংহদ্বারের আগল ভাঙছে। ধ্বংসের মধ্যে দিয়ে নবসৃষ্টির পরিস্থিতি নিয়ে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে পরাধীনতাকে সরিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যেই ভয়ঙ্কর রূপে তার সদর্প আগমন। চলে আসছি পরের প্রশ্নে। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত হয়েছে ওই অংশটি। অপূর্ব গতরাতে তার ঘরে ঘটে যাওয়া চুরির খবর জানাতে পুলিশ স্টেশনে গিয়েছিল। থানায় ঢুকেই অপূর্ব দেখে যে ছয়েক বাঙালি খানাতল্লাশি হচ্ছে। তারপর বিশিষ্ট বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত বেশভূষার অধিকারী গাঁজাখোর ব্যক্তিকে বড়বাবুর সামনে হাজির করা হয়। এরপর গিরিশকে বড়বাবু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং গিরিশের পকেট ও ট্যাগ তল্লাশির সময় একটা গাঁজার কলকে পাওয়া যায়। যদিও গিরিশ ক্রমাগত গাঁজা সেবনের কথা অস্বীকার করে চলে। দীর্ঘক্ষণ ধরে গিরিশকে নিয়ে পুলিশ কর্তাদের নানাবিধ জিজ্ঞাসাবাদ ও বক্রোক্তি শুনতেই অপূর্বর বেলা গড়িয়ে গিয়েছিল। 10 নম্বর প্রশ্ন বলেছে, কে এ ঘটনা তো আমাকে বলেনি? কই, এ ঘটনা তো আমাকে বলেনি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি?
উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটির বক্তা রামদাস তার সহকর্মী বন্ধু অপূর্বর উদ্দেশ্যে কথা বলেছেন। একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টারের অভিযোগ শোনার আগে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বর এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। এবার চলে আসছি দুয়ের প্রশ্নে। দুয়ে বলেছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো 1 নাম্বার করে। তো এই উত্তরগুলো আমরা দেখে নিই। তো প্রথমটা হচ্ছে ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস, ভোজনের উপযুক্ত বস্তু, মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সন্ধ্যাহ্নিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, জয়সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শিশুচাঁদ, শিশু যে চাঁদ, উপমান কর্মধারায় সমাস। প্রলয় লেশা, প্রলয়ের নেশা, সম্বন্ধ তৎপুরুষ সমাস, বা প্রলয় সৃষ্টি করে যে নেশা তাকে তোমরা বলতে পারো উপপদ তৎপুরুষ সমাস। চলে আসছে এবার 3-এর প্রশ্নে। 3-এর প্রশ্নটি বলেছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। এটা নিয়ে একটা করতে বলেছে প্রতিবেদন 5 নাম্বারের জন্য। তো এটা উত্তর হবে লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল, নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট। এটা বলেছে লর্ডস উইজডম টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাটে বলে দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানে পার্টনারশিপ করে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশতরান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকে লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিংয়ের লাইন আপে। জো রুট ও জর্জ বাটলাররা কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সেপ্টেম্বর মাসের জন্য পার্ট 6 বাংলা। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।